আমরা ছোটবেলায় পরীক্ষায় রচনা লিখতাম, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। এখন ইন্টারনেটে পড়ি, এআই এসে কি আমাদের ভালো হলো না খারাপ? ছোটবেলার রচনার মতো এই প্রশ্নেরও পক্ষে ও বিপক্ষে প্রচুর মত আছে। ভাবছেন ক্রাইমের গল্প শোনাতে এসে হঠাৎ এআই নিয়ে কেন কথা বলছি কারণ আমরা আজকে যে হত্যা রহস্য নিয়ে কথা বলবো তার সমাধানে একটা বড় ভূমিকা আছে এআই এর। বলা ভালো, এআই এর কারণেই 25 বছর পর ধরা পড়েছিল প্রকৃত হত্যাকারী। 2023-এ অফিসার মনোজ এব্রাহাম পুলিশের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর জেনারেল হিসেবে যোগ দেন কেরালা পুলিশে। নতুন মামলার তদন্তর পাশাপাশি আগ্রহ প্রকাশ করেন পুরনো অমীমাংসিত মামলার তদন্তে। অগস্ট 2024 সালে তার কাছে এলো এক অদ্ভুত মামলা। খুনের মোটিভ, খুনের পদ্ধতি সব জানা, শুধু জানা নেই খুনি কোথায়। কথা বলবো কেরালার রঞ্জিনী ও যমজ শিশু হত্যা মামলা নিয়ে। কেরালার কোল্লামের আচাল বলে এক জায়গায় জানুয়ারি 24, 2006 সকাল 10টায় রঞ্জিনী জন্ম দেয় যমজ কন্যা সন্তানের। রঞ্জিনীর মা শান্তম্মা অপেক্ষা করছিলেন বাইরে। খবর শুনে তিনি খুশিতে আত্মহারা। 10ই ফেব্রুয়ারি শান্তম্মা নাতনিদের জন্মের শংসাপত্র তুলতে যান গ্রামীণ কার্যালয়। সেই সময় রঞ্জিনীর সঙ্গে দেখা করতে আসেন এক মহিলা। যিনি ভেতরে যাওয়া মাত্র শুনতে পাওয়া যায় তীক্ষ্ণ চিৎকার। ছিটকে বেরিয়ে আসেন তিনি, মুখ রক্তশূন্য, ভয়ে ঠিকরে আসছে চোখ। তার চিৎকারের আওয়াজ শুনে জড়ো হয় আশেপাশের আরো মানুষ। তার ঘরে ঢুকে তারা যা দেখেন তাকে নৃশংস বললেও কম বলা হয়। নির্মম ভাবে প্রাণ নেওয়া হয়েছে রঞ্জিনী এবং সঙ্গে 2 দুধের শিশু। শোণিত স্রোতের মাঝখানে 3টি নিস্পন্দ দেহ। কিছুক্ষণের মধ্যেই শান্তম্মা বাড়ি ফেরেন। এই দৃশ্য দেখে কাঁপতে কাঁপতে সংজ্ঞা হারান। পাড়া প্রতিবেশীরা মুখে জলের ছিটে দিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করে। কেউ বা আবার বুদ্ধি খাটিয়ে তৎক্ষণাৎ থানায় যায় ব্যাপারটা জানাতে। সদ্য মা হওয়া আর ফুটফুটে 2টি সন্তান, এই 3টি খুন কে করতে পারে? এরম নিষ্ঠুর কে হতে পারে? সেই প্রশ্নের উত্তর খুঁজতে ডুব দিতে হবে অতীতে। 21 বছরের রঞ্জিনীকে লোকে চিনত নিপাট ভালো মানুষ আর দয়ালু, মিশুকে মানুষ হিসেবে। ছোটবেলা থেকেই সংগ্রাম করে বেড়ে ওঠা, অল্প বয়সে বাবাকে হারায় রঞ্জিনী। মা শান্তম্মা এক হাতে দারিদ্র্যের সঙ্গে লড়াই করে মানুষ করে তাকে। জীবন একরকম চলছিল। রঞ্জিনী তখন যৌবনে পা রেখেছে। একদিন এক আঞ্চলিক মেলায় আলাপ হয় ডেভিল কুমারের সঙ্গে। ডেভিল কুমার ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত, নিবাস পাশেরই গ্রাম অলায়মানে। ছুটিতে গ্রামের বাড়ি এসেছিল কিছুদিনের জন্য। আলাপ গড়ায় বন্ধুত্বে। কিছুদিনের মধ্যেই ডেভিল রঞ্জিনীর প্রতি ভালোবাসা জ্ঞাপন করে। ছোট একটা গ্রামের 21 বছরের তরুণী। এই ঘটনা তার কাছে নিত্য নৈমিত্তিক নয়। তার উপরে ছোট থেকেই পিতৃহীন। ডেভিলকে জীবনের ধ্রুবতারা বানাতে খুব সময় নিল না সে। শুধু রঞ্জিনী কেন, ভারতীয় আর্মিতে কর্মরত জামাই পাওয়ার স্বপ্ন আনন্দিত করেছিল রঞ্জিনীর মা শান্তাম্মাকে। কেই বা জানতো একদিন ডেভিল কুমারের জন্যই একদিন বিপর্যয় নেমে আসবে রঞ্জিনীর জীবনে। রঞ্জিনী ভালোবাসে ডেভিলকে, ভরসাও করে খুব। ভালোবাসা আর ভরসার বশবর্তী হয়ে ঘনিষ্ঠ হয় তারা। এর কিছুদিন পর রঞ্জিনীর শারীরিক কিছু অসুবিধা হওয়ায় স্থানীয় চিকিৎসা কেন্দ্রে যায় এবং পরীক্ষা নিরীক্ষার পর জানতে পারে সে গর্ভবতী। রঞ্জিনী খুশি হয়, ভাবে কখন জানাবে ডেভিলকে। এবার তো তাদের বিয়েটাও সেরে ফেলতে হবে। ডেভিল দেখা করতে এলে
তাকে খুব আনন্দ করে রঞ্জিনী খবরটা দেয়, কিন্তু যে খবর পেয়ে রঞ্জিনী আশা করেছিল ডেভিল আনন্দে আত্মহারা হয়ে যাবে, সেই খবর শুনে তার প্রতিক্রিয়া হলো ঠিক বিপরীত। ডেভিল রেগে হলো অগ্নিশর্মা। কি বলছো তুমি? তোমার মাথা ঠিক আছে তো? এভাবে বলছো কেন? তুমি খুশি হওনি? খুশি কেন? তুমি কি দেশোদ্ধার করে এসেছো যে খুশি হতে হবে? আমাদের আমাদের প্রথম সন্তান আসতে চলেছে। আমাদের না, তোমার। এই সন্তান আমার নয়। একদম একে আমার ঘাড়ে গছাবার চেষ্টা করবে না। এসব কি বলছো? এটা আমাদের ভালোবাসার ফসল। অসম্ভব, এ বাচ্চা আমার নয়। মানে তুমি কি বলছো এসব? যা বলছি ঠিক বলছি। কার নাখার বাচ্চা বাপের ঠিক নেই। দেখো, তুমি কিন্তু খুব ভুল করছো। আমি ভুল তো সেদিন করেছিলাম যেদিন তোমার মতো মেয়ের ফাঁদে পড়েছিলাম। আমি তোমায় ফাঁদে ফেলেছি? ফেলোনি? তোমার মনে হয় তোমার মতো মেয়েকে আমার মা বাবা কোনোদিনও বাড়ির বউ করবে? ডেভিলকে প্রাণাধিক ভালোবাসলেও তার কথায় এই সিদ্ধান্ত নিতে সোজা অস্বীকার করে রঞ্জিনী। পরদিনে ডেভিল শটান রঞ্জিনীকে ছেড়ে চলে যায় পাঠানকোটে আর্মি বেস ক্যাম্পে। তবে রঞ্জিনীও ছেড়ে কথা বলেনি। তার সঙ্গে যাই হোক, তার সন্তানের ভবিষ্যতের জন্য রঞ্জিনী ঠিক করল মহিলা কমিশনে যাবে। মহিলা কমিশন ব্যাপারটি খতিয়ে দেখল। তাদের থেকে চিঠি গেল ডেভিলের কাছে। পিতৃ পরিচয় নিয়ে এতই যদি ডেভিলের মনে সন্দেহ, তো আর্মি ক্যাম্প থেকে 70 ফিরে ডিএনএ পরীক্ষা করাক আগত সন্তানের সঙ্গে। রিপোর্ট না মিললে তো হয়ে গেলই, তবে যদি মিলে যায় তবে ডেভিলকে দায়িত্ব নিতে হবে রঞ্জিনীর ও তার সন্তানের। একবার ভেবে দেখুন রঞ্জিনীর সংগ্রামটা। একে তো কুমারী মা, সমাজে মুখ দেখানো দায়, তার উপরে ভালোবাসার প্রবঞ্চনা। দিন রাত কটূক্তির শিকার হয়ে মায়ের সঙ্গে গ্রাম ছেড়ে চলে গেল রঞ্জিনী। বলা ভালো যে চলে যেতে বাধ্য হলো তিরুবনন্তপুরমে। শান্তম্মার তখনও ধারণা ছিল না তিনি এখানে এসে আরো বড় বিপদের মুখে পড়বেন। তিরুবনন্তপুরমে এসে বসবাস তো শুরু করলেন মা ও মেয়ে। স্থানীয় এক হাসপাতালেও যাতায়াত শুরু হলো নিয়মিত পরীক্ষা নিরীক্ষার জন্য। সেই হাসপাতালেরই এক কর্মী অনিল কুমারের সঙ্গে আলাপ হয় রঞ্জিনীর। অনিল জানায় তার বাড়িও রঞ্জিনীর মতোই কোল্লাম জেলায়। অনিল শতপ্রবৃত্ত হয়ে নানাভাবে সাহায্য করতে লাগলো রঞ্জিনীকে। অজানা অচেনা শহরে এরকম একজন উপকারী বন্ধু পেয়ে তার উপর নির্ভরশীল হয়ে পড়ল রঞ্জিনী আর শান্তম্মা। শারীরিক মানসিকভাবে বিপর্যস্ত রঞ্জিনী আবারও একজন বন্ধু খুঁজে পেল অনিলের মধ্যে। কিন্তু এর মধ্যেই রঞ্জিনীর ডাক্তার তাকে জানালো তার গর্ভে একজন নয় দুজন সন্তান। নর্মাল ডেলিভারি সম্ভব নয়, করতে হবে সি সেকশন। প্রয়োজন প্রচুর রক্তের। সাহায্য করতে এগিয়ে এলো অনিল কুমার। রঞ্জিনীকে জানায় অনিল যে তাদের দুজনের একই রক্তের গ্রুপ, তাই সার্জারিতে রক্তের কোনোভাবেই অভাব হবে না। আবারও কৃতজ্ঞতায় ভরে উঠল রঞ্জিনীর মন। এমন উপকারী বন্ধু পেয়ে তাকে খুলে বলে মনের সব কথা। কি অবস্থার মধ্যে দিয়ে সে যাচ্ছে, কেন এই নতুন জায়গায় আসতে বাধ্য হলো, ডেভিলের প্রবঞ্চনা ও তার সঙ্গে চলা আইনি মামলার কথা। অনিল প্রকৃত বন্ধুর মতোই মন দিয়ে শোনে তার সব কথা, তাকে আশ্বাস দেয় সব ঠিক করে দেওয়ার। আগে ভালোভাবে তোমার ডেলিভারিটা হয়ে যাক, তারপরে দুজনে মিলে আমরা ডেভিলকে খুঁজে বের করব। তুমি সাহায্য করবে আমায় ডেভিলকে খুঁজে বার করতে? কেন করব না? যে তোমার সঙ্গে এরকম অন্যায় করলো তাকে আমি পার পেয়ে যেতে দেবো ভাবছো? তুমি আমার জন্য এত কেন করছো? মানুষই তো মানুষের জন্য করে। শোনো,
এই পুচকি দুটো জন্মে যাক, তারপর তোমাকে কিন্তু ওই ঘুপচি বাড়ি ছেড়ে একটা বেশ আলো হাওয়া খেলে এই রকম বাড়িতে গিয়ে থাকতে হবে। অনিল, তোমার কোনো কথা শুনবো না আমি এ ব্যাপারে। 26শে জানুয়ারি রঞ্জিনীর প্রসবের পর দেখা করতে আসে অনিল, মিষ্টির বাক্স হাতে। রঞ্জিনী, শান্তম্মা দুজনেই খুশি। কিছুদিনের মধ্যে অনিলের কথা মতো নতুন বাড়িতে গেল ওরা। সব কিছু ধীরে ধীরে যখন ঠিক হচ্ছিল, হঠাৎই রঞ্জিনী আর সন্তানদের ছেড়ে চলে যেতে হলো এই পৃথিবী। পুলিশ এসে তাদের তদন্ত শুরু করলো, জিজ্ঞাসাবাদ শুরু করলো সাক্ষীদের। তাদের সন্দেহের প্রথম তীর গেল ডেভিলের দিকে। নারী সংগঠনের চিঠি পেয়ে খানিকটা কোন ঠাসা হয়ে তো পড়েছিল এই ডেভিল। ডিএনএ পরীক্ষা না করলে মামলা তার বিপক্ষে যেত, আর পরীক্ষা করলে তো বটেই। তার চাকরি নিয়ে পর্যন্ত টানাটানি হতো। সন্দেহের তালিকা থেকে উদ্ধার পেল না অনিল কুমারও। রঞ্জিনীর বাড়িতে ছিল তার অবাধ যাতায়াত, সাক্ষ্য দিয়েছিল প্রতিবেশীরাও। রঞ্জিনীর সঙ্গে তার সম্পর্ক নিয়ে চলছিল কানাঘুষো। পুলিশ রঞ্জিনীর বাড়ির বাইরে পেল একটি মোটরসাইকেল। রেজিস্ট্রেশন চেক করে দেখা গেল মালিকের নাম রাজেশ। এখন কথা হচ্ছে, এই রাজেশ কে? সেই কি খুনি? তার কি শত্রুতা রঞ্জিনী ও তার সন্তানদের সঙ্গে? পুলিশ খোঁজ খবর শুরু করে জানতে পারল রাজেশের বাড়ি কান্নুরের কাধিয়াপুরামে। সেও ভারতীয় আর্মির সৈন্য এবং উল্লেখযোগ্য ঘটনা পাঠানকোটেই নিয়োজিত। কর্মস্থলে খোঁজ নিয়ে আরো চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেল। গত 6 জানুয়ারি থেকে রাজেশ ছুটিতে। 2-2 4 করল পুলিশ। ডেভিল আর রাজেশ তার মানে অপরিচিত নয়, একই রেজিমেন্টের অন্তর্ভুক্ত। ঘটনার দিন রাজেশের ছুটিতে থাকা আর তার মোটরসাইকেল রঞ্জিনীর বাড়ির সামনেই পাওয়াকে কোনোভাবেই কাকতালীয় ঘটনা বলে উড়িয়ে দিতে পারল না পুলিশ। ভারতীয় সেনাবাহিনীর কর্তৃপক্ষদের ফোনে পুরো ঘটনাটাই জানালো, আর তার উত্তরে যা জানতে পারল তাতে আরোই চমকে উঠল। ডেভিল আর রাজেশ দুজনেই বেশ কিছুদিন ধরে সম্পূর্ণ উধাও। কোনো রকম যোগাযোগ করা যাচ্ছে না দুজনের সঙ্গে। তাদের ফোনও বন্ধ, সব রকম ধরা ছোঁয়ার বাইরে তারা। ভারতীয় সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে ডেভিল ও রাজেশকে প্রতারক ও ফেরার ঘোষণা করল। পাঠানকোট থেকে ডেভিল আর রাজেশের ছবি এসে পৌঁছল কেরল পুলিশের কাছে। পুলিশ ছবি দুটি শান্তম্মাকে দেখায়। ডেভিলের ছবি দেখে তৎক্ষণাৎ শনাক্ত করেন শান্তম্মা। এরপর রাজেশের ছবি দেখালে আকাশ থেকে পড়েন শান্তম্মা। আম্মা, ডেভিলকে তো চিনলেন, এবার রাজেশ নামের লোকটার ছবি ভালো করে দেখে বলুন তো, কোথাও দেখেছেন কিনা? কি এই ছবি কার? হ্যাঁ, কার নাম বললে? রাজেশ। চেনেন কি একে? মানে আগে দেখেছেন কোথাও? আরে এ কোনো রাজেশ নয়, এ তো অনিল কুমার। কি বলছেন আম্মা? ভালো করে দেখুন। যে আমাদের সঙ্গে এতদিন রইল, এত উপকার করলো, তাকে দেখে চিনতে পারবো না? কি করেছে অনিল? হ্যাঁ, ওর ছবি কেন দেখালে তোমরা? আর ওর নামই বা কেন রাজেশ বললে? হ্যাঁ, ব্যাপার যখন জলের মতো পরিষ্কার, ডেভিলের বন্ধু রাজেশ অনিল কুমার নাম নিয়ে পরিকল্পনা মাফিক ভাব জমায় ও আস্থা আদায় করে এই অসহায় মা মেয়ে। সম্ভবত ডেভিলেরই মস্তিষ্ক প্রসূত এই ভয়ঙ্কর পরিকল্পনা, যা ঘুণাক্ষরেও আঁচ করতে পারেনি রঞ্জিনী ও তার মা। তবে এ তো শুধু তত্ত্ব, প্রমাণ হবে কি করে? তার একটা ব্যবস্থা ডাক্তাররা করেছিলেন পোস্টমর্টমের সময়। রঞ্জিনী ও তার মৃত শিশুদের ডিএনএ স্যাম্পল সংগ্রহ করে কোর্ট রায় দিল সেই ডিএনএ মিলিয়ে দেখা। কিন্তু তার জন্য ডেভিলের ডিএনএ তো পাওয়া জরুরি, আর ডেভিল তো ফেরার। খুনের মোটিভ প্রমাণ করতে এটা প্রমাণ করতেই হবে ডেভিলই সেই সন্তানদের পিতা।
তারপর এটা প্রমাণ করা কঠিন হবে না যে ডেভিল এই সন্তানদের দায়িত্ব নিতে অস্বীকার করেছে। তার সবচেয়ে বড় সাক্ষী শান্তম্মা। পুলিশ কোনো কসুর করল না ডেভিল ও রাজেশের খোঁজ করতে। পরিবার, বন্ধু, আত্মীয় স্বজন, সতীর্থদের কাছে খোঁজ খবর নিয়েও কোনো সুরাহা হলো না। কেরল পুলিশ প্রথমে 2 লাখ ও পরে 5 লাখ টাকা পুরস্কারও ঘোষণা করেছিল এই দুজনের অবস্থান সম্পর্কে যে কোনো তথ্যর জন্যে, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। দুটো মানুষ স্রেফ কর্পূরের মতো উধাও হয়ে গেল। বহু ফাঁদ পেতে চর বসিয়েও সুরাহা হলো না কোনো। 2006 থেকে 2010 চলল খোঁজ। সবাই একরকম হাল ছেড়েই দিয়েছে, একমাত্র শান্তম্মা ছাড়া। তার মেয়ে ও নাতনিদের সুবিচার না দেওয়া অবধি তিনি ছাড়বেন না। কেরল হাইকোর্টে তিনি আবেদন জানালেন এই মামলা সিবিআই এর হাতে তুলে দিতে। 6 ফেব্রুয়ারি 2010-এ হাইকোর্টের নির্দেশে এই কেস সিবিআই এর কাছে গেল। পুলিশের তত্ত্বের সঙ্গে হুবহু মিলে গেল সিবিআই এর তত্ত্ব। ডেভিলের পরিকল্পনা মাফিকই যে খুন হয়েছে তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু সেই একই জায়গায় এসে আটকে যাচ্ছে বিষয়টি। কোথায় ডেভিল আর কোথায় বা রাজেশ? কেরল পুলিশের ঘোষণা করা 5 লাখ টাকা সিবিআই বাড়িয়ে করে দেন 20 লাখ। 2024-এ এই কেস যখন মনোজ এব্রাহামের নজরে এলো, এই হত্যাকাণ্ডের বিভৎসতা তাকে বিচলিত করল। সিদ্ধান্ত নিলেন যে করেই হোক খুঁজে বার করবেন হত্যাকারীদের। পুরনো ফাইল ঘেঁটে বার করলেন ডেভিল ও অনিলের ছবি। নিজের প্রযুক্তি টিমকে এই দুটি ছবি দিয়ে বললেন এআই এর সাহায্যে বার করতে এই দুটি লোককে। 19 বছরের ব্যবধানে ঠিক কিরকম দেখতে হতে পারে। মনোজের টিম তার থেকে 15 দিন সময় নিল। ঠিক 15 দিন পর মনোজের হাতে উঠে এলো এআই নির্মিত ডেভিল আর রাজেশের ছবি। মনোজ পুনরায় নির্দেশ দিলেন এআই এর সাহায্যে সব সমাজ মাধ্যমে খুঁজে দেখতে এই রকম চেহারার কোনো মানুষ আছে কিনা। প্রায় 50টি সমাজ মাধ্যম তারা চষে ফেলেন। কখনো কোনো ছবির সঙ্গে 10% মিল হয়, তো কখনো 40%। কিছুতেই কাঙ্ক্ষিত পরিমাণ পাওয়া যায় না। তারপর একদিন এক পারিবারিক ছবিতে এক মানুষের ছবি পাওয়া গেল, যার চেহারার সঙ্গে এআই নির্মিত রাজেশের চেহারার মিল 92%। নড়ে চড়ে বসল সিবিআই এর টিম। ছবিটি পুদুচেরির কোনো বিয়ে বাড়ির। এক ভদ্রমহিলা পোস্ট করেছেন। গ্রুপ ফটোর মধ্যে এক ব্যক্তিকে দেখা যাচ্ছে যার সঙ্গে এআই জেনারেটেড রাজেশের চেহারার খুবই মিল। সিবিআইকে এই তথ্য দেন মনোজ। জানানো হয় পুদুচেরির পুলিশকেও। পুদুচেরির পুলিশ এই মহিলার সন্ধান করা শুরু করেন যিনি এই ছবি পোস্ট করেছেন। তাকে পাওয়া গেলে জিজ্ঞাসাবাদ শুরু হয়। তিনি জানান ছবিটি তার মেশো প্রবীণ কুমারের। চট করে ঠিকানা নিয়ে প্রবীণ কুমার ওরফে রাজেশের বাড়ি যাওয়া হয়। থানায় তুলে এনে চলতে থাকে টানা জেরা। জেরার মুখে স্বীকার করেন তিনি রাজেশ। গ্রেপ্তার করা হয় তাকে। ডেভিলকে ধরতেও এরপর আর বিশেষ বেগ পেতে হয় না পুলিশকে। ডেভিল যে রাজেশেরই ব্যবসার অংশীদার। দুজনে মিলে ইন্টেরিয়র ডিজাইনিং এর ব্যবসা করছিল। রাজেশই জানালো
ডেভিলের এখন নাম বিষ্ণু। রাজেশ আর ডেভিল দুজনেই বিবাহিত, দুজনেরই স্ত্রী স্কুল শিক্ষিকা। তারাও একে অপরের ভালো বন্ধু। তাদের স্বামীদের এই পরিচয় পেয়ে তারাও বাকরুদ্ধ। ৩রা জানুয়ারি গ্রেপ্তার হয় তারা, সেই থেকে পুলিশি হেফাজতে। ১৯ বছর পারিবারিক জীবন কাটানোর পর অবশেষে শুধু ধরা পড়েছে ডেভিল আর রাজেশ। এখনো তাদের শাস্তি হয়নি, কি হবে তাও জানা সময়ের অপেক্ষা। কিন্তু ১৯ বছর আগে শাস্তি পেয়েছে রঞ্জিনী। ভালোবাসার, বিশ্বাস করে ভুল করেছিল সে, একবার নয় দুবার, শাস্তিও পেয়েছে দুবার। প্রথম শাস্তি দিয়েছে সমাজ, তাকে প্রায় এক ঘরে করে। আর দ্বিতীয় শাস্তি ডেভিল আর রাজেশ দিয়েছে, মৃত্যু। শাস্তি পেয়েছে দুটি দুধের শিশু এই পৃথিবীর আলো দেখার অপরাধে। ১৯ বছর ধরে শাস্তি পেয়ে আসছে একজন মা, একদিনের মধ্যেই যার এক সন্তান আর ২ দৌহিত্রী চলে গেল। শাস্তি তো পেয়েছে তারাও যারা রাজেশ আর ডেভিলের অতীত না জেনে তাদের বিয়ে করেছিল। ১৯ বছর পর তারা যখন জেনেছে তারা যাদের সঙ্গে ঘর করেছে তারা ৩টি নিষ্পাপ প্রাণের হন্তারক। আদালত এই ২ অপরাধীকে যে শাস্তি দিক, তার থেকে অনেক বেশি শাস্তি পেল অনেক বেশি মানুষ। পরিশেষে আসি যে কথা দিয়ে শুরু করেছিলাম, এআই। যে প্রযুক্তি একজন মাকে তার মৃত সন্তানের বিচার পেতে সাহায্য করে, তাকে অভিশাপ বলি কি করে? ছোটবেলায় রচনায় তাই যে কথা লিখতাম এখানেও বলবো তাই। বিজ্ঞান, প্রযুক্তি, এআই যাই বলুন না কেন, তা আশীর্বাদ না অভিশাপ, তা নির্ভর করে আমরা কিভাবে ব্যবহার করছি তার উপরে। আপনার কি মত জানান আমাকে। দেখা হবে আবার অন্য কোনো পর্বে।